রঞ্জনা তার স্বামী প্রীতমের সঙ্গে শহরের একটি বড় অ্যাপার্টমেন্টে বাস করে। সেই অ্যাপার্টমেন্টে শহরের অনেক ধনী ব্যবসায়ীরা তাদের পরিবারকে নিয়ে বসবাস করে। তাদের আবাসনে সুইমিং পুল থেকে শুরু করে জিম সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। এমনকি রঞ্জনার নিজের ফ্ল্যাটে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বড় টিভি এবং নিজস্ব গাড়িও আছে। তাই রঞ্জনার অহংকারে একেবারেই মাটিতে পা পড়ে না। এমনকি সে রান্না করা এবং ঘর পরিষ্কার করার জন্য আলাদা আলাদা কাজের মেয়েও রেখেছে। একদিন রঞ্জনা বসে বসে টিভি দেখছে, সেই সময় তার বান্ধবী প্রিয়া তার কাছে এসে বলে, রঞ্জনা, তুই তো দেখছি অ্যাপার্টমেন্টের কোনো খবরই রাখিস না। আজকে একটা হেভি কেস হয়েছে, আর তুই সেই কেসটা না দেখে এখন বসে বসে টিভি দেখছিস কেন? আজকে আবার কি হয়েছে? আমাদের অ্যাপার্টমেন্টে প্রত্যেকদিনই তো কোনো না কোনো কেস লেগেই আছে। আমার আর এসব ভালো লাগে না, বিশ্বাস কর। আরে, তোর ফ্ল্যাটের বিপরীতে যে ফ্ল্যাটটা ফাঁকা পড়েছিল, সেখানে একটা নতুন পরিবার এসেছে। কিন্তু পরিবারটা আমাদের মতো বড়লোক নয়, খুবই মধ্যবিত্ত। একটু আগে দেখেছিলাম লরি থেকে জিনিসপত্র নামাচ্ছিল। সে কি বলিস রে? গরিব পরিবার আমাদের আবাসনে ফ্ল্যাট কিনলো কি করে? আমাদের আবাসনের ফ্ল্যাটের তো অনেক দাম। আমার মনে হচ্ছে কোনো অ্যান্টি সোশ্যাল কারবার করে। ব্যাপারটা খোঁজ নিয়ে দেখতে হবে। আরে, আমি খোঁজ নিয়েই তো তারপর তোর কাছে বলতে এসেছি। আরে মিস্টার লেঙ্কা, যিনি ওই ফ্ল্যাটটার মালিক, উনি নাকি ওই গরিব পরিবারের যে মহিলাটা এসেছে, কি যেন নাম, মনে পড়েছে, সবিতা। হ্যাঁ, ওই সবিতার কাকা হন, তাই ওদেরকে এখানে থাকতে বলেছেন। কি বলিস? তাই নাকি? সবিতা কেমন গাইয়া নাম, তাই না? চল একবার গিয়ে ওদেরকে দেখে আসি। আমাদের এমনিতেই কোনো এন্টারটেনমেন্ট হয় না, এবারে গরিব প্রতিবেশীকে নিয়ে ভালোই হাসাহাসি করা যাবে। এই বলে রঞ্জনা এবং প্রিয়া সবিতার ফ্ল্যাটে গিয়ে বেল বাজায়। সেই মুহূর্তে সবিতা তাড়াতাড়ি করে দরজা খোলে। সবিতা দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় রঞ্জনা এবং প্রিয়া হা করে তার দিকে তাকিয়ে থাকে। কারণ রঞ্জনা এবং প্রিয়া বড়লোক হতে পারে, কিন্তু তারা সুন্দরী নয়। তারা বুঝতে পারে না একটা গরিব মহিলা এতটা সুন্দরী কিভাবে হতে পারে। তাই তারা দুজনে সুন্দরী সবিতাকে দেখে একেবারে জ্বলে ওঠে। আপনারা কারা? আমি ঠিক আপনাদেরকে চিনতে পারলাম না। আমরা তোমার বড়লোক প্রতিবেশী। আসলে তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের আবাসনে থাকতে এসেছো তো, তাই একটু খোঁজ খবর নিতে এলাম। কারণ গরিব লোকেদের এখন একদমই বিশ্বাস হয় না। আচ্ছা, তোমরা যেই আবাসনে থাকতে এসেছো, তোমাদের নিজেদের পরিচয়পত্র সাবমিট করেছো? রঞ্জনার এরকম বড় বড় কথা শুনে সবিতার খুবই খারাপ লাগে, কিন্তু তবুও রঞ্জনা এবং প্রিয়া যেহেতু তার প্রতিবেশী, তাই সে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না, বরঞ্চ তাদেরকে ফ্ল্যাটের মধ্যে ঢুকে বসতে বলে। রঞ্জনা এবং প্রিয়া ফ্ল্যাটের মধ্যে ঢুকে চারপাশ ভালো করে দেখতে শুরু করে। আমার যেখানে পরিচয়পত্র দেওয়ার দরকার, আমি সেখানে আমাদের সবার পরিচয়পত্র দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা আমাকে এত কথা কেন জিজ্ঞাসা করছেন? নতুন ফ্ল্যাটে এসেছেন? আচ্ছা ছাড়ুন, আপনারা আমার ফ্ল্যাটে এসেছেন, তাই একটু চা জল খাবার খেয়ে যান। না না, তোমাদের বসার সোফাগুলো কি নোংরা! আমরা এখানে বসে চা খেতে পারবো না, তোমার সঙ্গে একটু কথা বলেই চলে যাব। ও রঞ্জনা, তুই পারিসও বটে। ও যখন বলছে আমাদেরকে চা জল খাবার করে খাওয়াবে, তাহলে একটু জল খাবার করে নিয়ে আসুক না। আমরা ততক্ষণে দুটো চেয়ারে বসে থাকি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে খাবার খেয়েছি। আমার তো বেশ ভালোই খিদে পেয়ে গেছে। এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ে। প্রিয়া একটু লোভী প্রকৃতির হওয়ায় সে খাবারের কথা কিছুতেই উপেক্ষা করতে পারে না। সবিতা তার বড়লোক প্রতিবেশীদের জন্য গরম গরম লুচি এবং আলুর দম করতে চলে যায়। সে যখন লুচি এবং আলুর দম করে নিয়ে আসে, তখন প্রিয়া কিছুতেই লোভ সামলাতে পারে না। সে হাউ হাউ করে লুচি আলুর দম খেতে শুরু করে দেয়। সবিতা, তুমি লুচি আর আলুর দমটা বেশ খাসা করে রান্না করেছো। আমার ফ্ল্যাটে সবসময় রান্নার লোক রান্না করে, কখনো রান্নায় নুন কম, কখনো ঝাল কম। উফ, ভালো করে রান্না করতেই পারি না। আর আমার তো নিজে রান্না বান্না করতে ভালো লাগে না, তবে আমি খেতে খুব ভালোবাসি। এই তুই চুপ করবি, লোভী কোথাকার। আমার এখানে কি গরম লাগছে, কারণ এই সবিতার ফ্ল্যাটে এসি লাগানো নেই, আর তুই এই গরমের মধ্যে বসে হাউ হাউ করে রাক্ষসের মতো খাবার খাচ্ছিস। আমি চললাম, কারণ আমি এসি ছাড়া থাকতে পারি না। আর আমার এই খাবারের থালাবাটিগুলো দেখলে কেমন ঘৃণা লাগছে, কারণ কেমন যেন ময়লা ময়লা মনে হচ্ছে। এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায়। এরকম ভাবে প্রায় 2 দিন কাটে। রঞ্জনা এবং প্রিয়া সুযোগ পেলেই তাদের গরিব প্রতিবেশী বউকে ভীষণ অপমান করে। কখনো তাকে এসি না থাকার জন্য অপমান করে, আবার কখনো ফ্রিজ না থাকার জন্য অপমান শুনতে হয়, আবার কখনো ফ্ল্যাটের বাইরে দড়িতে জামা কাপড় মেলার জন্য তাকে অপমানিত হতে হয়।
একদিন সবিতা ফ্ল্যাটের বাইরে বাগানে বসে জামা কাপড় কাচ্ছে, এমন সময় রঞ্জনা সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে ছুটে আসে। এ কি, তুমি এরকম ফ্ল্যাটের গার্ডেনে বসে জামা কাপড় কাচা ধোয়া করছো কেন? নিজের বাথরুমে গিয়ে জামা কাপড় পরিষ্কার করো। তোমার কোনো আইডিয়া নেই আমাদের কমপ্লেক্সের গার্ডেনে অনেক দামি দামি বিদেশি গাছ রাখা আছে? তোমার এই জামা কাপড় ধোয়ার ফলে সব গাছগুলো তো নষ্ট হয়ে যেতে পারে। না না, আসলে আমার বাথরুমের কল থেকে জল পড়ছিল না, সেই কারণে দেখলাম বাগানের পাইপে জল পড়ছে, তাই বাগানে জামা কাপড় পরিষ্কার করতে চলে এসেছি। তার আগে আমি যখন গ্রামে থাকতাম তখন তো আমি এরকম পুকুর পাড়ে বসে জামা কাপড় পরিষ্কার করতাম, তাই আমার অভ্যাসটা থেকেই গেছে। এ কি বলে রে, সত্যি গুরুজনেরা ঠিক কথাই বলেছে, কাক যদি ময়ূরের পালক পড়ে তাহলে ময়ূর হওয়া যায় না। যতই তুমি বড়লোকি ফ্ল্যাটে থাকো না কেন, তোমার স্বভাব কিন্তু সেই ভিখারিদের মতো থেকেই গেল। আর দাদা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন? ওনাকে এসব করতে বারণ করুন, না হলে আমরা সবাই এনার বিরুদ্ধে কমপ্লেন জমা দেব, যাতে ওনাকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায়। ম্যাডাম, আপনি সমস্ত জামাকাপড় নিয়ে আপনার ফ্ল্যাটে চলে যান। বড়লোক বাসিন্দারা আপনার নামে কমপ্লেন করেছে, এরপর কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। সবিতা জামা কাপড় নিয়ে মাথা নিচু করে নিজের ফ্ল্যাটে ফিরে যায়। এভাবে গরিব হয়ে বড়লোক আবাসনে থাকার জন্য সবসময় সবিতাকে ভীষণ অপমান সহ্য করতে হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রঞ্জনা তার স্বামী অমিতের সঙ্গে চা খেতে খেতে গল্প করছে, এমন সময় তুমি কেমন কি জানি সেই কবে থেকে একটা গরিব পরিবার এসে আমাদের প্রতিবেশী সেজে পাশের ফ্ল্যাটে আছে, কিন্তু তুমি কোনো খোঁজ খবরই রাখো না। কিন্তু আমাকে তো সবসময় ওরা কি করছে ওদের গতিবিধি সবই খেয়াল রাখতে হয়। তোমার দরকার কি ছিল রঞ্জনা? যে আসে তাকে থাকতে দাও, আর গরিব বড় লোক দিয়ে আমাদের কি হবে? আমরা ওদের খাই না, আমরা ওদের পড়ি, আর আমার একদম এসব পছন্দ নয়, তাই তোমার এরকম গতিবিধি খেয়াল রাখার কোনো দরকার নেই। রঞ্জনা তার স্বামীর কথা কিছুতেই শুনতে চায় না। সে জোর করে তাদেরকে সবিতার ফ্ল্যাটে যেতে বাধ্য করে, কারণ রঞ্জনা শুধু একটাই সুযোগ চায় সবিতাকে অপমান করা। তার মনে একটাই অভিসন্ধি, সে গরিব পরিবারকে এত বড় আবাসনে থাকতে দেবে না, তাতে নাকি আবাসনের শোভা নষ্ট হয়। তাই অমিতেরও কিছু করার থাকে না। সে প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়ার জন্য অমিতকে দরজার বেল বাজালে সবিতা দরজা খোলে। বলছিলাম, আমাকে আমার বউ আপনাদের ফ্ল্যাটে পাঠিয়েছে ম্যাডাম। মানে আমাদের ফ্ল্যাটে হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তো তাই আপনাদের ফ্ল্যাটে কারেন্ট আছে কিনা সেটা জিজ্ঞাসা করার জন্যই আমি আপনাদের ফ্ল্যাটে এসেছি। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে কারেন্ট আছে, আর আমার মনে হয় আমাদের কারোর ফ্ল্যাটে লোডশেডিং হয়নি, আপনাদের হয়তো ফিউজে কোনো সমস্যা হয়েছে। সবিতা দেখতে এতটাই সুন্দরী ছিল যে অমিত অবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকে। সে কিছুতেই সবিতার দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না। ফলে সে সবিতার সঙ্গে চেঁচে পড়ে গল্প করতে শুরু করে, আর সবিতাও তার সঙ্গে বেশ হেসে হেসে গল্প করে। ওদিকে বর ফিরে আসছে না বলে রঞ্জনা খুবই চিন্তায় পড়ে। একবার গিয়ে দেখি তো অমিত কোথায় গেল, কি জানি সুন্দর মহিলা দেখে গল্প করতে শুরু করে দিল না তো। আমার বরের আর এই চুকচুকানি স্বভাব ভালো লাগে না। এই বলে রঞ্জনা সবিতার ফ্ল্যাটে গিয়ে দেখে যে তার বর সত্যি সত্যি সবিতার সঙ্গে বসে হেসে হেসে গল্প করছে। আর এই দেখে রঞ্জনা অমিতের উপর ভীষণ রেগে যায়, কারণ সে তার বরকে গরিব প্রতিবেশী বউয়ের অপমান করতে পাঠিয়েছিল, আর সেখানে অমিত সবিতাকে বান্ধবী পাতিয়ে বসে আছে। তোমাকে দেখাচ্ছি মজা, চলো বাড়িতে। ঝাঁটার বাড়ি মেরে যদি মুখ লম্বা না করে দিই তাহলে আমার নামও রঞ্জনা নয়। তুমি এই মহিলার সঙ্গে হেসে হেসে গল্প করছো, আর ওদিকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আরে চুপ করো, আমি যে তোমার ভয়ে জুজু হয়ে বসে থাকি সেটা সবাইকে জানানোর দরকার নেই। আর তুমি আমাকে এরকম বকা দিচ্ছ, প্লিজ আমাকে এরকম ভাবে বলো না, কারণ সবিতা খারাপ ভাবতে পারে। ওরে বাবা, সবিতার জন্য একদম দরদ মনে হয় উতলে পড়ছে। এক্ষুনি যাবে নাকি বাড়ি থেকে ঝাঁটা আর জুতা নিয়ে আসবো? এই বলে রঞ্জনা তার স্বামীকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন ফ্ল্যাটের তরফ থেকে সবার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। রঞ্জনা সেই পার্টি নিয়ে ভীষণ পরিমাণে উত্তেজিত থাকে। সে ঠিক করে তার বর তাকে যে শাড়িটা উপহার দিয়েছে সেই শাড়িটা পরে সে পার্টিতে যাবে। তাই পার্টির দিন রঞ্জনা তার বরের দেওয়া শাড়ি পরে পার্টিতে চলে যায়। বা রঞ্জনা, তোর শাড়িটা কি সুন্দর হয়েছে রে, মনে হচ্ছে অনেক দামি শাড়ি। নিশ্চয়ই অমিতদা তোকে গিফট করেছে। হ্যাঁ রে, কিছুদিন আগে তোর অমিতদা আমাকে একটা বড় বুটিক থেকে 10,000 টাকা দিয়ে এই শাড়িটা কিনে দিয়েছে। আর দেখ, এই পার্টিতে আমার মতো এত সুন্দর শাড়ি কেউ পরেনি, কিন্তু আমি এখন ওই গরিব সবিতার জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই একটা ময়লা পুরানো শাড়ি পরে আসবে। ও এখানে এলেই আমরা কিন্তু ওকে অপমান করা শুরু করে দেব, কেমন? প্রিয়া রঞ্জনার কথা শুনে হেসে ওঠে। এমন সময় সবিতা সুন্দর করে সেজে গুজে তার পরিবারকে নিয়ে পার্টিতে এসে উপস্থিত হয়, আর সবিতাকে দেখে সকলেই অবাক হয়।
সে রঞ্জনার মতো ঠিক একই রকমের দামি সুন্দর শাড়ি পরে আসে। সবিতার এবং রঞ্জনার শাড়ির মধ্যে কোনো রকমের তফাৎ থাকে না। বদমাইশ সবিতা, তুমি আমার মতো শাড়ি কোথা থেকে পেলে? নিশ্চয়ই আমার স্বামী তোমাকে এই শাড়িটা উপহার দিয়েছে। আমার মনে হচ্ছে তোমার মুখে জুতোর কালি লেপে দিই। একই কথা বলছেন আপনি দিদি? এই তো কিছুদিন আগে অমিত দে এসে বলল যে আপনি নাকি আমার জন্য এই শাড়িটা উপহার হিসেবে পাঠিয়েছেন, আর আমি যাতে এই শাড়িটা পরে পার্টিতে আসি সেই কারণেই তো আমি এই শাড়িটা পরে এসেছি। এমন কথা শুনে রঞ্জনা খুবই অবাক হয়, আর সঙ্গে সঙ্গে অমিত লজ্জায় পড়ে যায়। আসলে কিছুদিন আগে অমিত সবিতার ফ্ল্যাটে গিয়ে বলে, সবিতা ম্যাডাম, কিছুদিন পর আমাদের ফ্ল্যাটে একটা বড় পার্টি আছে, আর সেই কারণে আমার বউ আপনার জন্য একটা খুব সুন্দর দামি উপহার হিসেবে পাঠিয়েছে। কারণ উনি সবসময় আপনার সাথে খারাপ ব্যবহার করে বলে উনি খুব লজ্জিত, সেই জন্যই। কিন্তু অমিত দা, এত দামি শাড়ি পরার আমার অভ্যাস নেই, তাই আপনি বৌদিকে বলবেন যে আমি ওনার কথাই কিছু খারাপ মনে করিনি। প্রতিবেশী হলে একটু আধটু ওরকম হয়। অমিত কিছুতেই কোনো কথা শুনতে চায় না, তাই সে জোর করে সবিতার হাতে শাড়িটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঠিক একই রকম শাড়ি অমিত তার বউকেও উপহার দেয়। অমিত ভেবেছিল রঞ্জনা তাদের বিবাহবার্ষিকীর দিন সুন্দর শাড়িটা পরবে, কিন্তু রঞ্জনা শাড়িটা আজকে পরে ফেলায় অমিত খুবই বিপদে পড়ে। পার্টি ভর্তি লোকের সামনে তোমার জন্য আমার মাথা নিচু হয়ে গেল। তুমি কিনা প্রতিবেশী গরিব বউকে আমার মতো শাড়ি গিফট করেছো, আর আমার নামে মিথ্যা কথা বলেছো। শোনো, ভুলভাল কথা বলো না। মানুষ গরিব হতেই পারে, তাই বলে তুমি সবিতার সাথে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করো। সেই জন্যই আমি ক্ষমা চাওয়ার জন্য তোমার হয়ে ওনাকে শাড়ি দিয়েছি, আর তোমাকেও তো সেম শাড়ি দিয়েছি। তাই তোমরা প্লিজ এই নিয়ে ঝামেলা করো না। রঞ্জনা রেগে গিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। তারপর থেকে রঞ্জনা তার স্বামীকে কোনোদিনও সবিতার সঙ্গে কথা বলতে দেয় না, আর নিজেও সবিতার সঙ্গে খারাপ ব্যবহার করার আগে একবার চিন্তা করে। ফলে কবিতার সেই আবাসনে থাকতে আর কোনো অসুবিধা হয় না। কঙ্কনা একজন আন্ডারকভার এজেন্ট ছিল, কিন্তু এই কথা তার হবু স্বামী ছাড়া আর কেউ জানতো না। হঠাৎই বাংলোর মধ্যে লুকিয়ে থাকা দুজন প্রখ্যাত গুন্ডার গ্রেপ্তার করার কাজ কঙ্কনার উপর এসে পড়ে। বাংলোতেই ওই গুন্ডাগুলো লুকিয়েছিল। হঠাৎই কঙ্কনা সেই বাড়িতে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সেই বাংলোতে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আসল উদ্দেশ্য হলো প্রত্যেক পদক্ষেপে ওই ক্রিমিনালগুলোর উপর নজর রাখা। আর সেই বাড়িতেই তার মেয়ে বিয়ে করছে শুনে ছায়াদেবী শান্তিতে দু চোখের পাতা এক করতে পারে না। শুনেছিলাম কয়েকদিন আগে নাকি বেশ কয়েকজন গুন্ডা ওই বাংলোতে আশ্রয় নিয়েছে। তুইও তো আমার সাথে খবর দেখেছিলিস, আর তারপরে তুই এমন সিদ্ধান্ত কেন নিচ্ছিস? তুমি কেন চিন্তা করছো মা? তোমার কি মনে হয় আমরা কোনো খোঁজ খবর না নিয়েই ওই বাড়িটাকে ভাড়া করেছি? আরে বাবা, আমরা সব দেখে শুনেই নিয়েছি। ওখানে আর কোনো সমাজ বিরোধী লোক লুকিয়ে নেই। একটা বিয়ে মানে তো ৩-৪ জনের ব্যাপার নয়, কয়েকশো লোক সেখানে থাকবে। আমি চাই না তোর একটা ভুলভাল সিদ্ধান্তের জন্য আমাদের কোনো আত্মীয়র ক্ষতি হোক। তুমি একদম ভেবো না তুমি আমার বিয়েতে কি কি শাড়ি গহনা পরবে সেগুলো। তুমি একদম ভেবো না মা, তুমি বরং আমার বিয়েতে কি কি শাড়ি গহনা পরবে সেগুলো বরং গোছগাছ করা শুরু করো। আমি যাই, আমার একটু কাজ আছে। তুই আর তোর কাজ, মায়ের সাথে দুদণ্ড বসে কথা বলবি তারও তোর সময় নেই। কি এত কাজ তোর? একজন রিসেপশনিস্টের এত কাজ কি করে থাকতে পারে? তোকে দিয়ে এতই যখন কাজ করাই, তাহলে তোকে একটু প্রমোশনও তো দিতে পারে। আরে মা, আমি না থাকলে কোথায় কি হবে সেগুলো লোকেদেরকে কে বলবে? সেই কারণেই তো আমার কাজের এত ব্যস্ততা। এই বলে কঙ্কনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। কঙ্কনা এবং তার হবু স্বামী তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের বিয়ের জন্য ঠিক করা বাংলোটা দেখতে যায়। বাংলোটা বাইরে থেকে যেমন সুন্দর, ভেতর থেকেও ততটা সুন্দর ছিল। তবে পরিচর্যার অভাবে সেটা আজকাল একটু অপরিষ্কারই থাকে। সারা শহর জুড়ে এত বাড়ি থাকতেও তোদের ওই ভূতের বাড়িটাই পছন্দ হলো? বাড়িটার কি অবস্থা! এই ঘরটার জন্য তোদের কত ভাড়া দিতে হচ্ছে সেটা আমি জানি না, তবে এটা পরিষ্কার করতে গেলে বেশ অনেক টাকাই মজুরি দিতে হবে। দেখ, সবার মতো সাদামাটা বিয়ে করার ইচ্ছা আমার নেই। সুন্দর সুন্দর সাজানো গোছানো হল বা বাংলা তো অনেকেই বিয়ে করে। এরকম একটা রোমাঞ্চকর বাড়িতে বিয়ে করলে তবেই তো আসল মজা। এই বাড়িটা দেখে যদি কোনো অতিথি তোদের বিয়েতে না আসে, তখন এভাবে সমস্ত টাকা জলাঞ্জলি দিয়ে দিবি? যদি নাও আসে তাহলেও আমরা এখানেই বিয়ে করব, কারণ বিয়ে তো মানুষের একবারই হয়। সেই একবারই তার বিয়ে নিয়ে ছোটবেলা থেকে যে সমস্ত স্বপ্ন আছে সবকিছু পূরণ করে নেওয়ার চেষ্টা করতে হয়। তাই বুঝি তোর ছোটবেলা থেকে ভূতের বাড়িতে বিয়ে করার স্বপ্ন ছিল? কিরকম পাগল মেয়ে রে তুই! ভূতের বাড়িতে বিয়ে করার স্বপ্ন ছিল না ঠিকই, তবে অনেক পুরানো আমলের ঐতিহ্যবাহী কোনো বাড়িতে বিয়ে করার স্বপ্ন ছিল। সেই কারণেই তো আমরা এই বাংলোতে বিয়ে করব বলে ঠিক করেছি।
কঙ্কনার এই কথা শুনে তার বন্ধুরা আর কিছু বলে না। তারা এদিক ওদিক ঘুরে ঘুরে বাড়িটা দেখতে থাকে আর কোথায় কিভাবে কি ঠিকঠাক করতে হবে সেসব লক্ষ্য করতে থাকে। এভাবেই কঙ্কনা এবং তার বন্ধু বান্ধবরা প্রায় দিনই বাংলোটায় আসা শুরু করে। এতে অন্য কোনো রকমের অসুবিধা না হলেও সেই বাংলোতে থাকা লোকেদের বড্ড অসুবিধা হয়। কিভাবে তারা কঙ্কনা এবং তার বন্ধুদের এই বাড়িতে আসা বন্ধ করবে এই নিয়ে তাদের মধ্যে বেশ ভালো রকমের আলোচনা চলতে থাকে। এই চুরির মালগুলো লোকানোর জন্য তুই আর কোনো বাড়ি পেলি না? এই বাড়িটা যে বিয়েতে ভাড়া দেওয়া হয় সেটা তুই জানতিস না? 3টে বোমার কারখানা লুট করে যা জিনিস আমরা পেয়েছি তার সবটাই এই বাড়িতে আছে। এদের বিয়ে বাড়িতে আসে কোনো অতিথি আমাদের জিনিসপত্রগুলো পেয়ে গেলে কি হবে বলতো? অকারণে আমার উপর চিৎকার করিস না। চুরি করার দায়িত্ব আমার, চুরি করে জিনিসগুলো লোকানোর দায়িত্বও আমার, আর সেই জিনিসগুলো কোথায় রাখতে হবে সেই বাড়িটা খোঁজার দায়িত্বও আমার। তাহলে তোকে আমার দলে কি করতে রাখা হয়েছে? হ্যাঁ, আরে বাবা, তোর কাজে কি আমার কোনো সন্দেহ করছি? কিন্তু এই বাড়িটা যখন বিয়ের জন্য ভাড়া দেওয়াই হয় তখন তুই কেন দেখে শুনে এই বাড়িটা পছন্দ করলি বলতো আমাদের জিনিসপত্রগুলো লুকানোর জন্য? আমি জানতাম না এই বাড়িটা ভাড়া দেওয়া হয়। এত পুরনো একটা বাংলো কেই বা নিজের বিয়ের জন্য ভাড়া করে বলতো? ছেলে মেয়ে দুটোর মাথা খারাপ হয়ে গেছে হয়তো, তাই জন্য এরকম একটা জায়গায় বিয়ে করতে চাইছে। আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে এদেরকে ভাগাতেই হবে। এভাবেই তারা নিজেদের মধ্যে নানান রকমের আলোচনায় মশগুল হয়ে থাকতো। তারা সিদ্ধান্ত নেয় কঙ্কনা কিংবা অন্য কেউ সেই বাংলোতে এলেই তারা যেভাবেই হোক তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেবে। অন্যদিকে কঙ্কনা এবং অজিতের সেই বাংলো বাড়িতে আসা বাড়তেই থাকে। সেই বাংলোটাকে প্রত্যেকদিন একটু একটু করে পরিষ্কার করে তারা বিয়ে বাড়ি সাজাতে থাকে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন আমি এখনো ভাবতে পারছি না সত্যি সত্যি এই বাংলোতেই আমার বিয়ে হবে। ছোটবেলায় যখনই এই বাংলোর পাশ দিয়ে যেতাম তখনই হা করে এটার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম মানুষ কত ভাগ্যবান হলে এরকম একটা বাড়িতে থাকার সুযোগ পায়। এই বাড়িটা তোমার এত পছন্দ কেন? যদিও বাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে, তবে এই বাড়ির পুরানো কোনো রহস্যের ব্যাপারে আমার কিছুই জানা নেই। এটা আসলে কোন এক ব্রিটিশ অফিসারের বাড়ি ছিল। খুব রাগী লোক ছিলেন, কিন্তু উনি এই বাড়িতে একাই থাকতেন নিজের কাজের লোকেদের সাথে। কাজের লোক যে ছিল তাকে উনি একবার ওনার ঘর থেকে টাকা চুরি করতে দেখে ফেলেছিলেন। সে কি? তারপর কি হলো? আমার তো সবই শুনতে ইচ্ছা করছে। তারপর আর কি, নিজের ছেলের মতো যাকে ভালোবাসতেন তাকে নিজের হাতে রাখা বন্দুক দিয়ে খুন করে ফেললেন। ওনার বিশ্বাসঘাতকদের একদম পছন্দ নয়, আর এই খুনের শাস্তি যে কত কঠিন সেটা বুঝতে পেরে তিনি নিজেও সেদিন নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। তারপরে এই বাড়িতে থাকতে লোক আছে? লোকের বুকের পাটা আছে বলতে হবে। যারা এই বাড়িতে থাকতে এসেছে তারা সবাই 1-1.5 সপ্তাহের মধ্যে বাড়িটা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি এই বাড়িতে সময় কাটানোর স্বপ্নটা ছাড়তে পারিনি। অন্য কোনোভাবে তো এখানে আসা সম্ভব নয়, তাই ঠিক করলাম এই বাংলোতেই আমি বিয়ে করব। বাংলোর ভিতরে লুকিয়ে থাকা মুকেশ এবং মৈনাকের কঙ্কনার বলা গল্পগুলো বেশ পছন্দ হয়। তারা তখনই ঠিক করে নেয় কিভাবে কঙ্কনা, অজিত এবং তার বন্ধু বান্ধবদের ওই বাংলো বাড়িটা থেকে তারা তাড়াতে পারবে। তারপর থেকেই কঙ্কনা কিংবা অন্য কেউ সেই বাংলোতে এলেই বাংলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত কাজকর্ম শুরু হয়ে যায়। এই সমস্ত ঘটনাতে বাকিরা খুব ভয় পেলেও কঙ্কনা একেবারেই ভয় পায় না। সে নির্দ্বিধায় প্রত্যেকদিন ওই বাড়িতে যাওয়া আসা করতেই থাকে। কঙ্কনা আর অজিতকে ভয় দেখাতে না পেরে মুকেশ এবং মৈনাক ভূতের মতো গলা করে তাদেরকে বিরক্ত করতে শুরু করে। তোদের এত বড় সাহস, তোরা আবার এই বাড়িতে এসেছিস? এই বাড়িতে আমার মালিক আমাকে খুন করেছিল, এই বাড়িতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, তাই এই বাড়িতে আমি কাউকে আসতে দেব না। হ্যাঁ, আমরা তো বাকিদের মতো তোমাদের এই বাড়িতে থাকতে আসিনি। এই বাংলোটা ছোটবেলা থেকে আমার খুব প্রিয়। এই বাড়িতেই বিয়ে করার আমার ইচ্ছা। আমাদের বিয়েটা হয়ে যেতে দাও, তারপরেই আমরা এখান থেকে চলে যাব। না না, একেবারেই না। আমি কিছুতেই এটা হতে দিতে পারবো না। এই বাড়িতে আর আমার কাজের লোক ছাড়া আর কেউ থাকবে না। তোরা আমাদের ঘরের জিনিসপত্রে হাত দিচ্ছিস, তাই তো? দিন রাত উল্টো পাল্টা ভাবে ঘরে জিনিসপত্র সাজিয়ে রাখছিস, এসব আমার একদম ভালো লাগছে না। আর 3টে দিন একটু অপেক্ষা করো। আমাদের বিয়ে হয়ে গেলে এই বাংলোতে আবার তালা পড়ে যাবে, তখন তোমরা শান্তিতে থেকো নিজেদের রাজত্বে। শুধু এই কয়েকদিন আমাদেরকে একটু ছেড়ে দাও প্লিজ। কঙ্কনার কথা শুনে মুকেশ এবং মৈনাক আবার নিজেদের মধ্যে আলোচনা করে। ঠিক আছে, এই 3 দিনই তোদের এই বাড়িতে আসার শেষ দিন হবে। এরপরে আসলে কেউ আর বেঁচে ফিরতে পারবি না, এই আমি বলে দিলাম। আর হ্যাঁ, এই ওপরের ঘরগুলো সাজাতে আসার কোনো দরকার নেই। এখানে আমরা থাকি আর আমরাই থাকবো। এই বাড়িতে কেউ আসুক আমাদের একদম পছন্দ হবে না। আমার বিয়েতে তোমাদের ঘরগুলো একটু সাজিয়ে গুছিয়ে দেবো না? এতদিন তো কেউ তোমাদের বাড়ি কখনো পরিষ্কার করেনি। আমি যেটা বলছি সেটাই শোন। আমার মালিক কিন্তু প্রচন্ড রাগী। আমি কিছু করার আগে মালিক যদি তোদের কিছু করে দেয় আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না।
এই ঘটনার পরে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সেখানে থাকলে হয়তো ভয় পেয়ে সেই বাড়ি থেকে পালিয়ে যেত, কিন্তু কঙ্কনা এমনটা করেনি। আর করবেই বা কেন? সে তো ভালো করেই জানে বাড়ির ভেতরে কারা আছে। কিন্তু কঙ্কনার সাহস দেখে মুকেশ এবং মৈনাক বড্ড অবাক হয়। তারা ভাবে এই প্রথমবার এমন কোনো মেয়ে তারা দেখেছে যে ভূতের সাথে কথা বলে এবং ভূতের ভয় পায় না। কঙ্কনা সেই দিনের কাজ কিছুটা সামনে নিয়েই অজিতের সাথে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়েই সে একজনকে ফোন করে। হ্যাঁ স্যার, আশা করছি বাড়িতে একের বেশি লোক আছে, আর এই বাংলোর দোতলার ফ্লোরে সার্চ করলেই আপনারা যা যা চাইছেন আশা করি সবই পেয়ে যাবেন। এদের মুখ থেকে কথা বের করতে বেশ অনেকদিন সময় লেগে গেছে, তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর মাত্র 2 দিন। এই বলে কঙ্কনা ফোনটা রেখে দেয়। তোমরা যখন জানতেই ওরা এই বাড়িতে লুকিয়ে আছে তখন এসে যদি ধরে নাওনি কেন? তাহলে এতদিন ধরে তো এত ঝুঁকি নিতে হতো না। আমরা জানি না ওদের কাছে কত টাকা আর কত বোমা বারুদ আছে। আমরা আসছি এই খবর পেলে ওরা যদি তার মধ্যে 1-2 বোমা ফাটিয়ে দিত তাহলে আমাদের অনেকেরই প্রাণ চলে যেত। আর যেই কাজ বুদ্ধি দিয়ে হয় তাতে গায়ে জোর লাগিয়ে তো কোনো লাভ নেই। সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি একজন সাধারণ সরকারি চাকরিজীবী, আমি তো কখনোই ভাবিনি এরকম কাজ আমি করতে পারবো। তবে তোমার জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল। এতদিন তো সবে চোরেদের মুখ খোলাতে পেরেছি, এখনো তো ওদেরকে সামনে থেকে দেখা বাকি। সেই অভিজ্ঞতাটাও আমার হয়ে যাবে। তবে আমি যে একজন আন্ডারকভার এজেন্ট এই কথা কিন্তু তুমি কাউকে জানাতে পারবে না। জানালে হয় আমার চাকরি থাকবে না, আর না হয় আমার প্রাণ থাকবে না। না না, আমি কাউকে কিচ্ছু জানাবো না, তুমি চিন্তা করো না। তবে একটা প্রশ্ন আছে, তুমি ওদের বললে কেন আমাদের 3 দিন পরে বিয়ে? তাহলে 3 দিনের মধ্যে তো আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের খবর দিতে হবে। বিয়ে বাড়িতেও তো শুধু আমরা দুজনেই এসেছি, দেখলে তো ওরা আমাদের অবিশ্বাস করবে। আমার সব ব্যবস্থা করা আছে। আমাদের বিয়ের অতিথি হিসেবে যারা আসবে তারা সবাই পুলিশ ফোর্সের মেম্বার। এভাবে সাধারণ মানুষের ক্ষতিও হবে না, আর এই ভয়ানক ক্রিমিনাল গুলোও ধরা পড়বে। এভাবে তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদম সত্যিকারের বিয়ের মতোই ওই বাংলোতে অজিত এবং কঙ্কনার বিয়ের অনুষ্ঠান চলতে থাকে। এই বিয়ের অনুষ্ঠান চলাকালীন মুকেশ এবং মৈনাক বেশ অন্যমনস্ক হয়ে পড়ে, আর তাদের এই অন্যমনস্কতার সুযোগ নিয়েই কঙ্কন এবং অজিতের বিয়েতে আসা কয়েকজন অতিথি অর্থাৎ পুলিশের লোকজন মুকেশ এবং মৈনাককে গ্রেপ্তার করে। সাধারণ শাড়ি পাঞ্জাবি পরা লোকজন কিভাবে এমন করতে পারছে এই ভেবেই মুকেশ এবং মৈনাক দুজনেই খুবই অবাক হয়। আজকাল কি সবাই বিয়ে তেলে বন্দুক আর হাত করা নিয়ে আসে নাকি? এরকম বিয়ের অতিথি তো প্রথমবার দেখলাম। এই তোমরা কারা? ছাড়ো আমাদের, নিজেরা বিয়েতে এনজয় করার আমাদেরকেও করতে দাও। তারপরেও কেউ তাদের না ছাড়লে তারা বুঝতে পেরে যায় যে পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের সমস্ত রাগ গিয়ে পড়ে কঙ্কনার উপর। ভূত ধরাতে পুলিশ নিয়ে এসেছিলে বুঝি? কেউ কারোর বিয়েতে পুলিশ ডাকে? তোমার মতো ধরিবাজ মেয়ে তো আমি 2টো দেখিনি। আমাদের সামনে তো অত ভালো মানুষই করলে, আমি ভাবলাম হয়তো ভয় পেয়ে গেছো। শেষ পর্যন্ত তোমার মনে এই ছিল? আগে তুমি বলো তো, তুমি কে? আমি কে সেটা তোমাদেরকে জানতে হবে না, তবে একটা জিনিস জেনে রাখো, এই বাড়িতে কোনো কালেই কোনো ভূত ছিল না। ওটা তো তোমাদেরকে বোকা বানাবো বলে আমি নিজের মন থেকে একটা গল্প বলেছিলাম। তোমরাও আমার ফাঁদে পা দিয়ে একজন মালিক আর একজন চাকর হয়ে আমাকে ভয় দেখাতে শুরু করেছিলে। এই বাংলোটা আসলেই আমার ছোটবেলাতেই বানানো হয়েছিল, তাও আবার আমার বাবার হাতেই। তাই তো এই বাড়িতে বিয়ে করার আমার এত ইচ্ছে ছিল। ব্রিটিশ আমলের বাড়িতে এত ফ্যান্সি জিনিসপত্র থাকতো, এই এলাকায় এরকম ভূতের বাড়ি থাকলে তোমরা আগে খবর পেতে না? ক্রিমিনাল হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধি হয়নি। মুকেশ এবং মৈনাক দুজনেই অবাক হয়ে কঙ্কনার কথা শুনতে থাকে। পুলিশ ইন্সপেক্টররা মুকেশ এবং মৈনাককে ধরে নিয়ে গেলে তাদের থাকার জায়গা থেকে প্রায় কয়েক কোটি টাকার বোমা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে তাদের বাকি দলবলেরও খবর পাওয়া যায়। কঙ্কনা একা এত বড় ঝুঁকিটা না নিলে গোটা শহর, গোটা রাজ্য তথা গোটা দেশেরও ক্ষতি হতে পারত। এটা ভেবে সবাই তাকে বাহবা দেয়। বেশ কিছুদিন পর তাদের ঠিক করে রাখা বিয়ের তারিখেই কঙ্কনা এবং অজিতের সেই বাংলো বাড়িতেই শুভ বিবাহ সম্পন্ন হয়।